হোয়াইট হাউসে ট্রাম্প মামদানি বৈঠক, নিউ ইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা। শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। মহাসংকটে জেলেনস্কি, লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি পুতিনের। এবং জোহানেসবার্গে G20 সম্মেলন শুরু, অপ্রতিরোধ ঐক্যের বার্তা দক্ষিণ আফ্রিকার, যুক্তরাষ্ট্রের সামিট বয়কট। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। দর্শক, শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। নিউ ইয়র্কে নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এ বৈঠকে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মুখোমুখি বৈঠক হয়। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার এই বৈঠক চলে প্রায় আধা ঘন্টা। বৈঠক শেষে ট্রাম্প ও মামদানি একসঙ্গে উপস্থিত হন ওভাল অফিসে, যেখানে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গত 4 নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। এ সময় তারা জানান, শহর ও ফেডারেল সরকারের মধ্যে সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করবে। নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। আমাদের একটা দারুণ বৈঠক হলো, খুবই ফলপ্রসূ। আমাদের একটা মিল আছে। আমরা দুজনে চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক। প্রেসিডেন্টের সাথে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল। আমরা দুজনে নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি। এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবনে ফিরিয়ে দেয়া যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন 34 বছর বয়সী ডেমোক্রেট নেতা জোহরান মামদানি। 1 জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র গঠন করতে না দেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে উপত্যকা জুড়ে এখনও চলছে আগ্রাসন। জাতিসংঘের প্রতিবেদন বলেছে, যুদ্ধবিরতির পরও IDF এর হামলায় নিহত হন অন্তত 67 শিশু। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মা বাবাকে হারিয়ে এই ছোট বয়সেই কেউ কেউ ধরেছে সংসারের হাল, তবু হার মানতে নারাজ। পড়াশোনার চেষ্টা চালিয়ে যাচ্ছে হায়া আরাফাত সহ গাজার নিঃস্ব এসব শিশুরা। পরিবার হারানোর সঙ্গে সঙ্গে আমার সবকিছু বদলে গেছে। আমি একাই আমার পড়াশোনা চালিয়ে যাব, একাই আমার জীবন যাপন করব এবং আমার পরিবার ছাড়া একাই সবকিছু করব। এটা কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা করব। তবু ইসরায়েলি নারকীয় আগ্রাসন থেকে রেহাই মেলেনি ফিলিস্তিনিদের। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য বলছে, যুদ্ধবিরতির পরও উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 67 শিশুর। শুধু তাই নয়, সংস্থাটির তথ্য অনুযায়ী 2 বছরে ইসরায়েলি হামলায় 64,000 শিশু হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতেও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠন করতে সবচেয়ে বড় বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিগ্রামকে দেয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে হলেও ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। এদিকে পশ্চিম তীরেও থামছে না জায়নবাদীদের আগ্রাসন। আবারও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেছে 2 কিশোরের। শুধু তাই নয়, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় নাবলুসে বহু ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে গণমাধ্যম। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ 24।
জোহানেসবার্গে শুরু হলো দুদিনব্যাপী G20 শীর্ষ সম্মেলন। যোগ দিয়েছেন ফ্রান্স, রাশিয়া, ভারত সহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। সামিটে অপরিরোধ ঐক্যের বার্তা দিয়ে ফোরামকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনাও করেন তিনি। এদিকে COP30 পর G20 সামিটও বয়কট করেছে যুক্তরাষ্ট্র। 2008 সালের আর্থিক সংকটের পর থেকে G20 বৈশ্বিক নেতৃত্বের অন্যতম বড় মঞ্চ হলেও এবার তা বর্জন করছে যুক্তরাষ্ট্র। তাই তো জোহানেসবার্গে এবারের 2 দিন ব্যাপী G20 শীর্ষ সম্মেলনে অপ্রতিরোধ্য ঐক্যের উপর জোর দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। জানান, যুক্তরাষ্ট্রের বয়কটের মুখেও G20-র ঐক্য ও বহুপাক্ষিক কূটনৈতিক প্রক্রিয়া বজায় রাখার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের বয়কটের মুখেও G20 আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে সদস্য দেশগুলোর। কোনোভাবেই ফোরামের সততা এবং বিশ্বাসকে দুর্বল হতে দেয়া যাবে না। এবারের আসরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, চীনের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। আছেন অন্যান্য সদস্য দেশের নেতারাও। তবে যুক্তরাষ্ট্র না এলেও বৈঠকে সংস্থার সভাপতির পদ হস্তান্তরের সময় প্রতীকীভাবে একটি ফাঁকা চেয়ার রাখা হয়েছে। এবারের সামিটে গুরুত্ব পাচ্ছে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ টেকসই করা, ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য অর্থায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ব্যবহারের কৌশলের মতো বিষয়গুলো। এছাড়াও জোর দেওয়া হতে পারে জলবায়ু অভিযোজন, অভ্যন্তরীণ সহযোগিতার উপরও। আসমাতুলি, নিউজ 24। দুবাই এয়ার শোতে 2 প্রতিদ্বন্দ্বী দেশের যুদ্ধবিমান প্রদর্শনকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এদিকে ভারতীয় যুদ্ধবিমান তেজস বিধ্বস্তের পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে প্রদর্শনী এবং প্রযুক্তিগত দক্ষতার কারণে বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে পাকিস্তানের GF-13 থান্ডার। বিশ্লেষকরা বলছেন GF-13 থান্ডারের প্রদর্শনী আকাশপথে ইসলামাবাদের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনা শক্ত করেছে। শুক্রবার দুবাইয়ের এয়ার শোতে শক্তির প্রদর্শনী দেখানোর সময় মুখ থুবড়ে পড়ে ভারতের গর্ব তেজস যুদ্ধবিমান। এ ঘটনার একদিন পেরোলেও দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানায়নি ভারতীয় বিমান বাহিনী IAF। তবে 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় এই বিমানের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন উঠেছে নানা প্রশ্ন, ঠিক উল্টো দিকে তখন প্রশংসায় ভাসছে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের JF-17। ইতোমধ্যে পাকিস্তান বিমান বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে UAE সেনারা। এছাড়া এর নজরকাড়া প্রদর্শনী প্রতিরক্ষা বাজারে ইসলামাবাদের অবস্থান আরো শক্ত করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে, পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে, যা দেশের প্রতিরক্ষা রপ্তানির সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। আরো কয়েকটি দেশ JF-17 কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। এর আগে 2024 সালে আজারবাইজান এই বিমান কেনার জন্য $1.6 বিলিয়ন চুক্তি করে। পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান JF-17। এতে রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স, উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা, শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। কম খরচে আধুনিক নকশা ও সহজে প্রযুক্তি আভিযোজ্য, যা অনেক দেশের জন্য সাশ্রয়ী। আফরিন মৌ, নিউজ 24। দীর্ঘ 5 বছর পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করেছে ভারত। বেইজিং দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে উভয় দেশ। 2020 সালে গালওয়ানে উভয় দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দিল্লি এই ভিসা সেবা স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে সরাসরি ফ্লাইট চালু সহ দ্বিপাক্ষিক সম্পর্কে উষ্ণতা ফেরাতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও বেইজিং। মেক্সিকো সিটির ব্যস্ত সড়কে লাল ট্রাফিক লাইট শুধু থামার সংকেত নয়, অসংখ্য অভিবাসীর জন্য জীবিকার মঞ্চ। এখানেই ভেনেজুয়েলা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের অভিবাসী শিল্পীরা নেচে, ড্রাম বাজিয়ে
অর্থ উপার্জন করে। মেক্সিকো সিটির ব্যস্ত মোড়, লাল ট্রাফিক লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই পরিণত হয় অস্থায়ী নাচের মঞ্চে। হর্ন বাজে, ড্রাইভার জানালার কাচ খুলে বকশিশ দেয়, আর ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মেক্সিকোর শিল্পীরা অ্যাক্রোব্যাটিক রুটিনে ঘুরে বেড়ায়। মুহূর্তে রাস্তা হয়ে ওঠে জীবিকার, আনন্দের এবং দৃষ্টিনন্দন পারফরমেন্সের স্থান, যা শোনায় জীবনের গল্প। ভেনেজুয়েলার 21 বছরের আলেকজান্দ্রো ব্রাবোর জন্য এটি শুধু রাস্তা নয়, তার জীবিকা নির্বাহের একমাত্র পথ। আমার মা যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর আমি কলম্বিয়াতে ছিলাম। পড়াশোনা, কাজ সবই চলছিল, কিন্তু একসময় অনুভব করলাম আমি মাকে ভীষণ মিস করছি, আর থাকতে পারলাম না। তাই রওনা দিলাম। জঙ্গল পেরিয়ে পুরো মধ্য আমেরিকা অতিক্রম করে অবশেষে মেক্সিকো পর্যন্ত পৌঁছালাম, কিন্তু এখান থেকেই আর এগোতে পারিনি। দলটি জানায় প্রতিদিন আয় কম বেশি হলেও রাস্তায় তাদের আশ্রয় নেই, কোনো সুবিধা বা অসুস্থতার ছুটি। তবুও এ কাজ করে পাওয়া অর্থই তাদের টিকে থাকতে সহায়তা করে। চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর প্রতিদিনের নতুন লড়াই সত্ত্বেও তারা বিশ্বাস করেন প্রতিটি লাল আলো একটি নতুন সুযোগ, বাঁচার, দেখানোর এবং টিকে থাকার। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। সাথে থাকা সবাইকে